শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের থিওরি নিয়ে আলোচনা করব। তো আজকে হলো এই অধ্যায়ের লেকচার 3। তো গত 2 লেকচারেও আমি থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো বাকি অংশের যে অংশটা সেই টপিকগুলো আমি এখানে লিখেছি। শক্তির সংরক্ষণশীলতা নীতি, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ, কর্মদক্ষতা, আইনস্টাইনের সমীকরণ, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। তো দেখো এখানে প্রথম যে টপিক সেটা হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো শক্তির সংরক্ষণশীলতা নীতি কি? এই নীতি হলো শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। এই মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। অর্থাৎ মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন যে শক্তি ছিল এখনো সেই শক্তিই আছে। অর্থাৎ শক্তি বৃদ্ধিও পায় নাই, হ্রাসও পায় নাই। শক্তি যা ছিল তাই আছে। তবে শক্তি এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে রূপান্তরিত হয়েছে। দেখো, আমরা বিদ্যুৎ শক্তির কথা চিন্তা করতে পারি। আমরা বৈদ্যুতিক বাল্ব থেকে কি পাই? আলো পাই এবং তাপ পাই। তো এখানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তির নতুন কোনো শক্তি হয় না, অর্থাৎ শক্তিটা রূপান্তরিত অন্য শক্তিতে পরিণত হয়। তো দেখো, এইটাই হলো কি শক্তির সংরক্ষণশীলতা নীতি, যে শক্তি বৃদ্ধিও পাবে না, শক্তি হ্রাসও পাবে না, শক্তি থাকবে নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তো পরে আমাদের দ্বিতীয় যে টপিকটা সেটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ। শিক্ষার্থীরা, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ, অথবা তোমাদের বইয়ে এরকমও অনেক সময় তোমরা গাইডে বা বিভিন্ন জায়গায় লেখা থাকবে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ। একই কথা, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র আর পরন্ত বস্তুর সংরক্ষণশীলতা নীতি আসলে একই কথা। এখানে তোমরা একটা বিষয় জানলেই হবে। তো দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা এটা প্রমাণ করব। আসলে এই বিষয়টা প্রমাণ করব, এর মূল কথা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে সব ক্ষেত্রে অর্থাৎ মোট শক্তি সমান সমান বিভব শক্তি প্লাস গতি শক্তি। অর্থাৎ বিভব শক্তি আর গতি শক্তির যোগফল সব সময় একই হবে। কি রকম দেখো শিক্ষার্থীরা, আমি এটা প্রমাণ করব। তো তারপর আমি তোমাদের সংক্ষেপে একবার একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হলো ভূমি। তো ভূমি থেকে m ভরের একটা বস্তু আমরা ভূমি থেকে নিক্ষেপ করলাম। তো তুমি ধরে নাও বস্তুটা এই এতটুকু উচ্চতা, অর্থাৎ এই উচ্চতায় এখানে বস্তুটা উঠলো, m ভরের বস্তু। তাই এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হলো h। তো বস্তুটা আমি যখন নিক্ষেপ করেছিলাম তো তখন বেগ, যে বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগ হলো v। তো এখন এখানে উচ্চতা 0। দেখো, তুমি জানো যে বিভব শক্তি EP সমান mgh আর গতি শক্তি EK সমান 12 mv²। তো এখানে কোনো উচ্চতা নেই, এই কারণে এখানে যেহেতু কোনো উচ্চতা নেই এই কারণে এখানে EP 0 আর EK এখানে কত? EK হলো 12 mv²। অর্থাৎ দেখো, এখানে বস্তুটা যখন আমি নিক্ষেপ করব তখন বেগের মান হবে সর্বোচ্চ। বস্তু যখন উপরে যাবে ধীরে ধীরে বেগের মান হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ বস্তু যাচ্ছে উপরে আর অভিকর্ষ বল আকর্ষণ করে নিচের দিকে। যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটা যাচ্ছে, এই কারণে বস্তু যত উপরে যাবে বেগের মান হ্রাস পাবে। তো এখানে তাহলে গতিশক্তি হলো সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ। তাহলে এই দুইটার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল এখানে কি? সবই গতিশক্তি। আবার বস্তুটা যখন ধীরে ধীরে উপরে যাবে তখন বেগের মান হ্রাস পাবে। বেগের মান হ্রাস পেতে পেতে সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগের মান 0 হয়। তো যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগের মান 0 হয়, তাহলে দেখো EK = 12 mv²। তো v এর মান যদি 0 হয় তাহলে EK কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতায়
ইকে হয়ে গেল 0। আবার এখান থেকে এই পর্যন্ত উচ্চতা সর্বাধিক, তাহলে যেহেতু উচ্চতা সর্বাধিক তাহলে কি এখানে গতিশক্তি সর্বাধিক, তাহলে এখানে গতিশক্তি কি বলি, এখানে বিভব শক্তি সর্বাধিক, তাহলে বিভব শক্তি কি mgh, অর্থাৎ এটা হলো সর্বোচ্চ। তো দেখো শিক্ষার্থীরা, এখানে সব শক্তি ছিল গতিশক্তি, আবার এখানে সকল শক্তি কি হয়ে গেছে, বিভব শক্তি। অর্থাৎ গতিশক্তি যখন উপরে উঠছে, গতিশক্তি ধীরে 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 বিভব শক্তিতে পরিণত হয়ে গেছে। তাহলে এখানেও মোট শক্তি হলো বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, এখানেও যে মোট শক্তি এখানেও সেই মোট শক্তি, এবং এর এখান থেকে এই পর্যন্ত প্রতিটা পয়েন্টে মোট শক্তি একই হবে, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় একই থাকবে। এই বিষয়টাই আজকে আমরা প্রমাণ করব। তো দেখো শিক্ষার্থীরা, কিভাবে প্রমাণ করব, আমরা আবার এই চিত্রটাই আঁকি। এটা হলো ভূমি, এখানে এম ভরের একটা বস্তু ভূমি থেকে নিক্ষেপ করে এম ভরের একটা বস্তু এখানে স্থির অবস্থায় রাখা হলো। এম ভরের একটা বস্তু ভূমি থেকে কত উচ্চতায়, এইচ উচ্চতায়, তো এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হলো, এই পর্যন্ত উচ্চতা হলো এইচ। ভূমি থেকে এইচ উচ্চতায় উঠিয়ে এম ভরের একটা বস্তুকে স্থির অবস্থায় রাখা হলো, অর্থাৎ এখানে বস্তুর বেগের মান হলো 0। তো দেখো, এখন আমি এই বস্তুটা যদি ধীরে ধীরে পড়তে দেই, তাহলে যত নিচের দিকে আসবে বেগের মান তত বাড়বে এবং উচ্চতা তত কমবে। তো উচ্চতা যত কমবে বিভব শক্তি তত কমবে, আবার বেগের মান যত বাড়বে গতিশক্তি তত বাড়বে। তো দেখো শিক্ষার্থীরা, এই যে সর্বোচ্চ উচ্চতায়, এখানে মনে করো এ বিন্দু, এখানে মনে করো ভূমি হলো সি বিন্দু, সর্বোচ্চ উচ্চতায়, এখানে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত, ইপি সমান mgh, অর্থাৎ উচ্চতা হলো h, m হলো বস্তুর ভর আর g হলো বিকর্ষণ ত্বরণ। সর্বোচ্চ উচ্চতায় ইপি হলো mgh। আবার এখানে ইকে কত, গতিশক্তি, ইকে হাফ m b স্কয়ার, তো হাফ m ইনটু দেখো ভি হলো 0, অর্থাৎ এখানে বেগ, বস্তুটা যেহেতু এখান থেকে এদিকে আসবে ধীরে ধীরে, তাহলে এখানে আমরা যে বেগটা সেটা ধরি আদি বেগ 0, তাহলে এখানে হাফ এম ইউ স্কয়ার, ইউ এর মান 0 হয়ে গেলে টোটালটা কি হয়ে গেল 0। তাহলে দেখো এখানে গতিশক্তি 0 আর এখানে বিভব শক্তি হলো mgh, তাহলে এখানে মোট শক্তি কত, ই সমান ইপি প্লাস ইকে, ইপি কত mgh প্লাস 0 সমান সমান মোট শক্তিকে আমরা কত পেলাম, mgh, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি আমরা কত পেলাম, mgh। তাহলে দেখো এখানে আমরা মোট শক্তি লিখে রাখি, এখানে আমরা মোট শক্তি লিখে রাখলাম ই সমান mgh, অর্থাৎ এখানে সকল শক্তি এই mgh, অর্থাৎ বিভব শক্তি, এখানে কোনো গতিশক্তি নাই। এখন বস্তুটা ধীরে ধীরে পড়বে, তোমরা মনে করো ধীরে ধীরে পড়লে একটা নির্দিষ্ট সময় পর বস্তুটা এখানে আসবে, তুমি এখানে একটা বিন্দু দাও বি, দেখো বস্তুটা যখন বি বিন্দুতে আসবে তখন বস্তুটার উচ্চতা হবে এতটুকু, আর এখানে বস্তুটা একটা নির্দিষ্ট বেগে থাকবে। অর্থাৎ তুমি যদি একটা বস্তু উপর থেকে ছেড়ে দাও, যেমন মনে করো তোমার বাসার 5 তলার ছাদ থেকে একটা বস্তু ছেড়ে দিলে, তো বস্তুটা যখন 3 তলার ছাদের কাছাকাছি আসবে অবশ্যই বস্তুটা গতিশীল থাকবে, তাহলে এখানে বস্তুটা গতিশীল থাকবে। তা যেহেতু বস্তুটা গতিশীল থাকবে এখানে গতিশক্তিও থাকবে, এবং এখানে উচ্চতা হলো এতটুকু, তার মানে এখানে বিভব শক্তিও থাকবে। তো দেখো এখান থেকে এতটুকু, এই যে দূরত্ব, কত দূরত্ব আসছে, এখান থেকে তুমি ছেড়ে দিছো এতটুকু দূরত্ব আসছে, এই দূরত্বটাকে আমি ধরলাম x, আর এই টোটাল দূরত্ব হলো h, তাহলে এতটুকু কত, এই দূরত্বটা হলো, এই উচ্চতা হলো h মাইনাস x। তো আমরা এখানে এগুলো মুছে দিই। দেখো শিক্ষার্থীরা, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh। দেখো বিভব শক্তি হলো ভর ইনটু অভিকর্ষ ত্বরণ ইনটু উচ্চতা। দেখো এখানে উচ্চতা কি, এখানে কিন্তু উচ্চতা h না, এখানে উচ্চতা হলো h মাইনাস x, তাহলে h না হয়ে হবে হলো h মাইনাস x, কারণ তোমরা জানো বিভব শক্তি হলো বস্তুর ওজন আর উচ্চতার গুণফল।
তাহলে এখানে ওজন হলো mg আর এতটুকু উচ্চতা হলো h মাইনাস x, তাহলে বিভব শক্তি হলো mg h মাইনাস x। এরপরে এখানে বি বিন্দুতে গতিশক্তি কত? ই কে সমান হাফ এম বি স্কয়ার, গতিশক্তি হাফ এম বি স্কয়ার। দেখো এখানে বেগ ছিল 0, কিন্তু বস্তুটা যখন ধীরে 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 নিচের দিকে আসবে তখন কিন্তু বেগের মান ধীরে ধীরে বাড়বে। তোমরা পরন্ত বস্তুর সূত্র জানো, বি সমানুপাতিক টি, অর্থাৎ সময় যত বাড়বে বেগ তত বাড়বে। দেখো বস্তুটা এখান থেকে যখন এদিকে আসবে ধীরে ধীরে সময়ও বাড়বে, বেগের মানও তত বাড়বে। তাহলে এখানে ছিল আদি বেগ আর বি বিন্দুতে সেই বেগটাকে ধরি আমি শেষ বেগ, তাহলে সেই বেগটা হলো ভি। এখন আমি ভি এর মান বের করব। ভি এর মান কত? তোমরা জানো ভি স্কয়ার ইকুয়াল, তোমরা জানো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো দেখো বস্তুটা যখন বি বিন্দুতে আসবে তখন বস্তুটা h দূরত্ব অতিক্রম না করে বস্তুটা দূরত্ব অতিক্রম করবে কত? x দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো x। তাহলে এই h না হয়ে এখানে হবে কি? এখানে হবে x। আর দেখো তাহলে ভি স্কয়ার সমান, আচ্ছা শিক্ষার্থীরা এই h মাইনাস x টা আমি এই পাশে লিখে দেই, h মাইনাস x এতটুকু। তো ইউ এর মান 0, ইউ এর মান 0 হলে দেখো 0 স্কয়ার প্লাস 2gx। শিক্ষার্থীরা আমি আবার একটু বলছি তোমাদের, তোমরা জানো সূত্র হলো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, কিন্তু এখানে h এর মান কি? x, এই কারণে আমি x লিখছি এতটুকু, কারণ আদি অবস্থান এখানে, এখান থেকে এখানে আসছে, এখানে বেগ ছিল আদি বেগ 0, এখানে বেগ হইছে শেষ বেগ v, তাই সেই বেগটাই আমি বের করতেছি। তো দেখো এখানে ভি স্কয়ারের মান কত হলো? ভি স্কয়ারের মান হলো 2gx। তো এই যে এখানে ভি স্কয়ারের মানটা এখানে বসাই দাও। তো দেখো ই কে সমান হাফ এম ইনটু ভি স্কয়ারের মান আমি কত পেলাম? 2gx, লিখলাম 2gx, 2 আর 2 কাটা গেল, তাহলে কি রইলো? mgx। তো দেখো শিক্ষার্থীরা ইপি এর মান পাইলাম mg ইনটু h মাইনাস x আর ইকে এর মান পেলাম mgx। তো তাহলে মোট শক্তি কত? মোট শক্তি হলো বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তো বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কি? ই সমান ইপি প্লাস ইকে। ইপি কত? mg h মাইনাস x প্লাস ইকে কত? এই যে ইকে হলো mgx। তো দেখো এটা ভূমি, তো দেখো mg h মাইনাস mgx, অর্থাৎ mg আর x গুণ করলে mgx প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস mgx, এটা এটা কাটা গেল, তাহলে রইল কি? mgh। দেখো বি বিন্দুতেও আমরা মোট শক্তি কত পেলাম? mgh। আবার এ বিন্দুতেও মোট শক্তি কত পেয়েছিলাম? mgh, লিখলাম এখানে mgh মোট শক্তি। এরপরে দেখো যখন আমরা এখানে বলে দিতে পারি, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে সি বিন্দুতেও মোট শক্তি mgh হবে, আমরা এই কথা বলে দিতে পারি। তবে শিক্ষার্থীরা এখানে আমি প্রমাণ করে দেখাবো। দেখো সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ আমরা এখন প্রমাণ করব। দেখো বস্তু যখন সি বিন্দুতে আসবে তখন কোনো উচ্চতা থাকবে না, উচ্চতা 0। তাহলে সি বিন্দুতে ইপি ইকুয়াল mgh, সি বিন্দুতে উচ্চতা 0, তাহলে mg ইনটু 0 সমান 0। তাহলে সি বিন্দুতে আমরা ইপি অর্থাৎ বিভব শক্তি পেলাম 0। এখন সি বিন্দুতে গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। এই ভি হলো কি? ভি হলো ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগ, অর্থাৎ যত বেগে ভূমি স্পর্শ করবে সেই বেগটাই হলো কি? ভি। তো এখন ভি এর মানটা বের করো। ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। দেখো এখান থেকে যখন এখানে আসবে তখন কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ছিল h, তাহলে টোটাল দূরত্বটাই সে অতিক্রম করতেছে, তাহলে এখানে hই হবে।
তো ইউ এর মান 0, তাহলে কত হলো ভি স্কয়ার ইকুয়াল 2gh। ইউ এর মান 0 হলে তুমি বসাও এখানে হাফ m ইনটু 2gh, 2 কাটা গেল, রইল কি mgh। তাহলে এখানে গতিশক্তি কি mgh, তাহলে মোট শক্তি ইপি প্লাস ইকে। মোট শক্তি ই সমান কত ইপি প্লাস ইকে, তাহলে ইপির মান 0 আর ইকের কত mgh, তাহলে কত রইল mgh। তাহলে দেখো সি বিন্দুতেও আমি মোট শক্তি কত পেলাম mgh। তাহলে এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে প্রত্যেক ক্ষেত্রেই আমি মোট শক্তি পেলাম mgh। তাহলে কি আমরা বলতে পারি না যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটা পয়েন্টে মোট শক্তি কি mgh, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হয় নাই, শক্তি বৃদ্ধিও পায় নাই, শক্তি হ্রাসও পায় নাই। তার মানে কি বিভব শক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা কি ধ্রুব, অর্থাৎ সর্বদা ধ্রুব রইল, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণিত হলো। তো এভাবে তোমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করবা। এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আসে, তবে তুমি থিওরি না বুঝলে অঙ্ক পারবে না। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আবার একটু ব্যাখ্যা করি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তুমি একটা বস্তু যদি নিক্ষেপ করো, এখানে যত শক্তি থাকবে সবই হবে কি গতিশক্তি ইকে, কারণ এখানে উচ্চতা নাই, এখানে ইপি 0, তাহলে সব শক্তি কি ইকে হবে সর্বোচ্চ শক্তি, অর্থাৎ সবই হবে ইকে। আবার বস্তু যখন ধীরে ধীরে উপরের দিকে যাবে উচ্চতা বাড়বে, উচ্চতা বাড়লে বিভব শক্তি বাড়বে, আর উচ্চতা যত বাড়বে বেগ তত কমবে, বেগ কমলে কি হবে গতিশক্তি হ্রাস পাবে। এই সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ হয়ে যাবে 0, তাই বেগ 0 হয়ে গেলে গতিশক্তি 0 হয়ে গেছে, আর উচ্চতা হবে সর্বোচ্চ, তখন এখানে সমস্ত শক্তি হবে বিভব শক্তি, আর এখানে ইকে হলো কত 0। তাহলে দেখো এখানে ইকে ছিল সর্বোচ্চ, আর এখানে ইকে হলো 0, আর এখানে ইপি ছিল 0, এখানে ইপি হলো সর্বোচ্চ, অর্থাৎ বস্তু যখন উপরে উঠছে সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়েছে। আবার বস্তু যখন এখানে ছিল, অর্থাৎ আমি যখন নিক্ষেপ করেছিলাম তখন আমি একটা বেগ দিয়েছিলাম, তারপরে সমস্ত শক্তি ছিল গতিশক্তি। তোমরা এভাবেই আবার যখন বস্তুটা ধীরে ধীরে নিচের দিকে পড়বে, তখন নিচের দিকে যত পড়বে বেগ তত বাড়বে, তখন গতিশক্তি তত বাড়বে, এবং নিচের দিকে যত আসবে উচ্চতা তত কমবে, আর উচ্চতা কমলে বিভব শক্তি কি কমবে। তো দেখো এর পরের টপিক হলো কি কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি, কর্মদক্ষতা। শিক্ষার্থীরা, আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে জানি যে শক্তির সৃষ্টি হয় না, ধ্বংসও হয় না, কিন্তু কর্মদক্ষতা হলো, দেখো আমরা যে ইঞ্জিন ব্যবহার করি সেই ইঞ্জিনে আমরা যে শক্তি দেই সেই শক্তির সম্পূর্ণটা আমরা কাজে রূপান্তর করতে পারি না, অর্থাৎ ইঞ্জিন সমস্ত শক্তি কাজে রূপান্তর করতে পারে না, অর্থাৎ তুমি ইঞ্জিনে যতটা ইনপুট দিবা ততটা আউটপুট পাবে না, তাহলে কিছু শক্তি এখানে অপচয় হবে। তাহলে আমরা মোট যে শক্তি দিলাম, মোট শক্তির একটা অংশ কাজে পরিণত হলো, আর একটা অংশ কি হলো অপচয় হয়ে গেল। তাহলে যে শক্তিটা কাজে পরিণত হয়ে গেল সেই শক্তির নাম হলো কি লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি। আর একটা শক্তি কি হয়েছে অপচয় হয়েছে, অপচয়কৃত শক্তি। দেখো সমান মোট শক্তি, অর্থাৎ একটা ইঞ্জিনে যে শক্তি দেওয়া হলো তার মধ্যে যেটা কাজে পরিণত হলো সেটা হলো লব্ধ কার্যকর শক্তি, আর কিছু অংশ কি হলো অপচয়কৃত শক্তি। তাহলে এই অপচয়কৃত শক্তি আর কার্যকর শক্তির মোট যোগফল হলো মোট শক্তি। তাহলে কর্মদক্ষতাটা কি? কর্মদক্ষতা হলো একটা ইঞ্জিন থেকে যে শক্তি পাওয়া যায় এবং ইঞ্জিনে যে শক্তি দেয়া হয় তার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। অর্থাৎ যে শক্তি দেয়া হয় সেটা হলো মোট প্রদত্ত শক্তি, আর যে শক্তি পাওয়া যায় সেটা হলো কি লব্ধ কার্যকর শক্তি। তাহলে কর্মদক্ষতা হলো কি? দেখো কর্মদক্ষতা সমান হলো লব্ধ কার্যকর
শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি। অর্থাৎ একটা ইঞ্জিন থেকে যে শক্তি পাওয়া যায় এবং যে শক্তি দেয়া হয় তার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা, এবং কর্মদক্ষতাকে পার্সেন্টেজ হিসেবে প্রকাশ করা হয়। তাহলে দেখো, লব্ধ কার্যকর শক্তি এইটাকে যদি আমি ই দিয়ে প্রকাশ করি, আর মোট প্রদত্ত শক্তিকে যদি আমি ই প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে ই বাই ই প্রাইম ইন্টু 100%। এইটা হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই সংকেতটা হলো, তোমরা এন এর মান এন এর মতো লিখবা, এন লিখে একটু নিচের দিকে টান দিবা। এটা হলো ইটা, এটা এই সংকেতটার নাম হলো ইটা, ইটা। তো দেখো, তো আমরা লিখলাম লব্ধ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি, এর অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। এই কর্মদক্ষতাকে অন্যভাবেও প্রকাশ করা যায়। সেটা কি? আমরা এটাকে শক্তি দিয়ে প্রকাশ করলাম, এটাকে এইভাবেও লেখা যায়, লব্ধ কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। অর্থাৎ দেখো, লব্ধ কার্যকর ক্ষমতা অর্থাৎ একটা ইঞ্জিন থেকে যে ক্ষমতা পাওয়া যায় এবং যে ক্ষমতা দেওয়া হয় তার অনুপাতকেও কি বলে? কর্মদক্ষতা। তুমি যে এইটা একই কথা, অর্থাৎ লব্ধ কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি, অর্থাৎ লব্ধ কার্যকর ক্ষমতা বাই মোট প্রদত্ত ক্ষমতা। যখন আমরা ক্ষমতা লিখবো তখন লিখবো কি? পি বাই পি প্রাইম ইন্টু 100%। তখন একই সূত্র। তাহলে ইটা ইকুয়াল টু কি? পি বাই পি প্রাইম ইন্টু 100%, অথবা ইটা ইকুয়াল ই বাই ই প্রাইম ইন্টু 100%। যখন কর্মদক্ষতা শক্তি থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব, যখন ক্ষমতা থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করে কর্মদক্ষতা বের করব। তাহলে দেখো, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 60%। এই কথার অর্থ কি? একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 60%, এই কথার অর্থ হলো ওই ইঞ্জিনে যদি 100 জুল শক্তি দেওয়া হয় তার মধ্যে 60 জুল কাজে লাগবে, অর্থাৎ 60 জুল কাজে রূপান্তরিত করতে পারে, আর বাকি 40 জুল অপচয় হয়েছে। আবার একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 80%, এই কথার অর্থ কি? 80% মানে হলো ইঞ্জিনে যদি 80 জুল ক্ষমতা শক্তি দেওয়া হয়, তাহলে 100 জুল শক্তি দেওয়া হয়, তাহলে 80 জুল কাজে লাগবে আর বাকি 20 জুল অপচয় হয়েছে। তো তোমরা একটা কথা চিন্তা করবা যে কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না। এইটা তোমরা অবশ্যই মনে রাখবা। কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না। যদি 100% হতো তাহলে সম্পূর্ণটাই কাজে লাগতো, অর্থাৎ তাহলে শক্তির অপচয় হতো না। ইঞ্জিন, তোমরা মনে রাখবা, ইঞ্জিন কখনোই 100% কাজ দিতে পারে না। ইঞ্জিনের শক্তি কি হয়? অপচয় হয়। তো এরপরে আজকের এরপরে টপিক হলো কি? দেখো, আইনস্টাইনের সমীকরণ। আইনস্টাইনের সমীকরণ হলো E ইকুয়াল এম সি স্কয়ার। এই সমীকরণটাকে বলা হয় আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। তো দেখো, এই যে ই হলো এনার্জি অর্থাৎ শক্তি, এম মাস অর্থাৎ ভর, এম হলো বস্তুর ভর, সি হলো ভেলোসিটি অফ লাইট অর্থাৎ আলোর বেগ। সেই আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো, ই ইকুয়াল এম সি স্কয়ার। ই হলো শক্তি, এম হলো ভর, আর সি হলো আলোর বেগ। এখন এই আসলে এই সমীকরণটা মূলত কি? আইনস্টাইনের সমীকরণ হলো, বিজ্ঞানী আইনস্টাইন চিন্তা করেছিলেন যে বস্তুর ভরকে কাজে লাগিয়ে কিভাবে শক্তি উৎপাদন করা যায়। তো এরপরে উনি এই সমীকরণটা প্রদান করেন। তো এই সমীকরণটা হলো বস্তুর ভরকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করার সমীকরণ। অর্থাৎ এটা হলো, এম হলো বস্তুর ভর, সি হলো আলোর বেগ। তাহলে দেখো, কোনো বস্তুকে, এম ভরের কোনো বস্তুকে যদি সম্পূর্ণটা শক্তিতে পরিণত করা যায় তাহলে সেই শক্তি হবে কি? বস্তুর ভর আর আলোর বেগের বর্গের গুণফলের সমান। দেখো, কোনো বস্তুকে যদি শক্তিতে পরিণত করা হয় তাহলে ওই বস্তুর মোট শক্তির পরিমাণ হবে
বস্তুর ভর আর আলোর বেগের বর্গের গুণফলের সমান। বস্তুর ভর আর আলোর বেগের বর্গের গুণফলের সমান। এখন তোমাদের একটা অঙ্ক করে আমি দেখাচ্ছি। মনে করো 1 গ্রাম ভরের একটা বস্তু আছে, 1 গ্রাম, 1 গ্রাম ভরের একটা বস্তু। এখন এই 1 গ্রামকে যদি শক্তিতে পরিণত করা হয় তাহলে আমরা কি পরিমাণ শক্তি পাবো? 1 গ্রামকে যদি শক্তিতে পরিণত করা হয়, তো দেখো এম এর মান কত হবে? 1 গ্রাম। তো 1 গ্রামকে অবশ্যই তুমি কেজিতে নিবা। তো 1 গ্রামকে কেজিতে নিলে কি হবে? 0.001 কেজি ইন্টু সি স্কোয়ার। সি এর মান কত? 3 ইন্টু 10⁸ স্কোয়ার। তাহলে কত হলো? 0.001 ইন্টু 9, 3 স্কোয়ার করলে ইন্টু 10⁸ কত হয়? 10⁻16। তাহলে কত হয় দেখো তো? 9 ইন্টু 10⁻1 2 3 13 জুল। তাহলে দেখো 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি সম্পূর্ণ ভরকে শক্তিতে পরিণত করা যায় তাহলে সেই শক্তি হলো কত? 9 ইন্টু 10⁻13 জুল। তো দেখো শিক্ষার্থীরা, এভাবেই তোমরা ভরকে শক্তিতে পরিণত করবে। এরপরে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? আমরা যখন শক্তি পড়িয়েছিলাম তখন হয়তো আমি এটা মিস্টেক করে গেছি। দেখো শক্তির একক জুল, আবার শক্তির একক কিলোওয়াট ঘন্টা। বিশেষ করে বিদ্যুৎ শক্তির একককে বলা হয় কিলোওয়াট ঘন্টা বা বিওটি। অর্থাৎ দেখো 1 বিওটি সমান কি? দেখো বিওটি মানে হলো বোর্ড অফ ট্রেড ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। দেখো শিক্ষার্থীরা, তোমরা বিদ্যুৎ শক্তির এককের ক্ষেত্রে এত ইউনিট বিদ্যুৎ খরচ হলো, 500 ইউনিট বা 1000 ইউনিট বিদ্যুৎ খরচ হলো, এই কথাটার সাথে তোমরা পরিচিত, ইউনিটের সাথে তোমরা পরিচিত। কিন্তু বিওটি বা বিওটি হলো কি? বোর্ড অফ ট্রেড ইউনিট অথবা 1 কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টার সাথে তোমরা পরিচিত না। তাহলে দেখো এটা আমাদের লাগবে না। তাহলে দেখো 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 ইউনিট। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা এটা কি? এটা হলো দেখো, এটা হলো 1 কিলোওয়াট ঘন্টা 1 কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র। 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট। দেখো 1000 ওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা কাজ করে, অর্থাৎ 1 ঘন্টা যদি চলে, তাহলে যে বিদ্যুৎ খরচ হবে সেই বিদ্যুৎ হবে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। আমি আবার বলছি, 1 কিলোওয়াট বা 1000 ওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা কাজ করলে, এই এইচ মানে হলো আওয়ার, ঘন্টা, 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হবে সেই শক্তি হবে কি? 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। তাহলে তোমরা সংক্ষেপে বলতে পারো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় সেই শক্তিকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। তাহলে এই 1 কিলোওয়াট ঘন্টাকে সমান কত জুল আমরা সেটা একটু দেখব। দেখো 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 কিলোওয়াট। তাহলে কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট ঘন্টা। তোমাদের মনে আছে P ইকুয়াল W/T, ক্ষমতার একক ওয়াট। তাহলে W ছিল কাজ আর T ছিল কি? টাইম। তাহলে দেখো কাজের একক জুল আর সময়ের একক সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড। তোমাদের মনে আছে এই জুল পার সেকেন্ডকে কি বলা হতো? ওয়াট। তাহলে ওয়াটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? জুল পার সেকেন্ড। তাহলে লেখো 1000 ওয়াট, ওয়াটের পরিবর্তে লেখো জুল পার সেকেন্ড ইনটু এখানে আছে এইচ কয়টা? একটা, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। দেখো শিক্ষার্থীরা, আমি আবার বলছি 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট ঘন্টা। তাহলে 1000, এই 1000 ওয়াটের পরিবর্তে লেখো ওয়াট মানে জুল পার সেকেন্ড, লিখলাম জুল পার সেকেন্ড। তারপর এইচ এখানে কয়টা? একটা। তাহলে কি 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড।
দেখো এই সেকেন্ড আর এই পার সেকেন্ড কাটা গেল, তাহলে কি রইল 3 6, শূন্য কয়টা, এখানে 3টা আর এখানে 2টা, 5টা, 1 2 3 4 5, তাহলে কত হলো, এত রইল কি শুধুমাত্র জে অর্থাৎ জুল, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল। তো শিক্ষার্থীরা এই অবজেক্টিভ আসে মাঝে মাঝে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, তোমরা এভাবে মনে রাখবা 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ জুল। তোমাদের যদি মনে না থাকে তাহলে এভাবে তোমরা বের করতে শিখবা। এরপরে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, দেখো 1 ইভি 1 ই অর্থাৎ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ তোমাদের কত, ইলেকট্রনের চার্জ কত তোমরা জানো, ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা তোমরা যদি জানা না থাকে তাহলে এটা মুখস্থ রাখবা শিক্ষার্থীরা। ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। তো এখানে কি আছে 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে আমরা লিখতে পারি এই 1 ইলেকট্রনের পরিবর্তে লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু ভোল্ট, এখানে কি 1 ইলেকট্রন আর 1 ভোল্ট, এই ভোল্ট হলো বিভবের একক। এখন বিভব কি সেটা আবার তোমরা জানো না। তো শিক্ষার্থীরা বিভব হলো কি অসীম থেকে একক আদান তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ হয় সেটা হলো বিভব। তোমরা এটা আরো পরে জানতে পারবা, তবে এতটুকু মনে রাখো বিভব হলো V ইকুয়াল W/Q। তো W হলো কাজ। দেখো শিক্ষার্থীরা এটা আমরা স্থির তড়িতে পাবো, বিভবকে V দিয়ে প্রকাশ করে, বিভব হলো কি W/Q, W হলো কাজ, কাজের একক জুল, আর Q হলো আদান, আদানের একক কুলম্ব, তাহলে বিভবের একক হলো জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্বকে সংক্ষেপে বলা হয় ভোল্ট। দেখো বিভবকে প্রকাশ করা হয় V দিয়ে এবং বিভবের একক ভোল্ট সেটাও V দিয়ে প্রকাশ করা হয়, বিভবের একক ভোল্ট, তাহলে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এই যে V এর পরিবর্তে আমি কি লিখতে পারি জুল পার কুলম্ব। তো দেখো এখানে ছিল, এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইন্টু এই ভোল্টের পরিবর্তে আমি কি লিখতে পারি জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। তাহলে এই কুলম্ব কাটা গেল, তাই রইল কি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এভাবে মনে রাখবা 1 ইলেকট্রন ভোল্ট সমান কত 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, এভাবে মনে রাখবা। এরপরে আছে কি 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, দেখো 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, মনে রাখবা 1 মেগা মানে কি 10⁶ অর্থাৎ 10 লক্ষ, তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট কত 10⁶ ইন্টু ইলেকট্রন ভোল্ট আবার কত 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল, তাহলে লিখো 1.6 ইন্টু 10⁻⁻19। দেখো 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। আবার এই ইলেকট্রন ভোল্টের এই 10⁶ আছে লিখলাম, ইলেকট্রন ভোল্টের পরিবর্তে লিখলাম কি 1.6 ইন্টু 10⁻⁻19 যা আছে তাই লিখলাম। তো এখানে এখন কত হলো 1.6 ইন্টু 10⁻, এখানে আছে 19 মাইনাস আর এখানে আছে 6, তাই 19 থেকে 6 গেলে কত থাকে -13 এত জুল। তো 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻13 জুল। তো এরপরে দেখো আজকে টপিকটা লিখিনি, আরো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 100 ওয়াট, এই কথার অর্থ কি? দেখো বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 100 ওয়াট। 100 ওয়াট মানে কি? ওয়াট মানে হলো দেখো ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড। তো 100 ওয়াটের পরিবর্তে কি লিখতে পারি 100 জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি 100 জুল। 100 ওয়াট মানে 100 জুল পার সেকেন্ড, তার মানে কি প্রতি সেকেন্ডে 100 জুল। তাহলে একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 100 ওয়াট, এই কথার অর্থ কি? দেখো বৈদ্যুতিক বাল্ব কি করে,
বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করে। কোন শক্তিতে? বিদ্যুৎ শক্তি থেকে বৈদ্যুতিক বাল্বে আমরা আলো পাই আর তাপ পাই, অর্থাৎ আলোক শক্তি আর তাপ শক্তিতে রূপান্তর করে। তাহলে আমরা বলবো বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 100 ওয়াট বলতে আমরা বুঝি এই বৈদ্যুতিক বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত করে। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাক। আমি আগামী দিন তোমাদের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে কোন বিষয়গুলো বুঝোনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শিক্ষার্থীরা, খোদা হাফেজ।